ভোট এর মূল্য কত? 500, 1000, 2000? না, আপনার ভোটের মূল্য 1000 টাকা না, আপনার ভোটের মূল্য পুরো একটি বাংলাদেশ। আপনার এলাকার উন্নয়ন করতে চায় বলে যে নেতা হতে চায় তার কাছে সহজেই বিক্রি হয়ে যাবেন না। ভোট ব্যক্তি পূজা করে নয়, নিজ বিবেকে চিন্তা করে দিতে হবে কাকে ভোট দিলে দেশ ও জাতির উন্নতি হবে তা ভেবে চিন্তে ভোট দিবেন। ভোট চাওয়া ব্যক্তিকে স্যার ডাকবেন না। মনে রাখবেন, ভোট চাওয়া ব্যক্তি থেকে ভোট দেওয়া ব্যক্তি অর্থাৎ আপনার মর্যাদা 100 গুণ বেশি। কাজে আত্মমর্যাদা সম্পন্ন হন। প্রত্যেক বিষয়ে প্রশ্ন করে বসবেন, কেন আপনাকে ভোট দিব? স্যার ডাকা তো দূরে থাক, প্রশ্ন করবেন আপনাকে ভোট দিলে আগামী 5 বছর আপনি আমার জন্য, আমার দেশের জন্য কি করবেন? উত্তর দিলে উত্তরে পাল্টা প্রশ্ন করে বসবেন, এইটা করলে আমার জন্য কি হবে, আমার উপকার কি হবে? ফর এন এক্সাম্পল, নেতা এসে আপনাকে বলবে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আপনি উল্টা করে বলবেন আন্দোলন সংগ্রামে আপনি ছিলেন, আপনার ত্যাগ আছে, তাতে আমার কি? আন্দোলন তো আমিও করছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, কিন্তু আমি এখন একটা এমন নেতা চাই যে আমার এলাকার উন্নয়ন করবে, আমার দেশের উন্নয়ন করবে এবং আমার প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়বে। এতে আপনার ত্যাগ কি আসে যায়? তাকে উল্টা প্রশ্ন করে বলবেন আমি এমন নেতা চাই যে আমার জানমাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব নেবে, যে আমার আইনি ব্যবস্থা সুষ্ঠু করে তুলবে, যে আমার এলাকার সন্তানদের সুশিক্ষার সুষ্ঠু ব্যবস্থা করবে এবং আমার চিকিৎসার সুব্যবস্থা গড়ে তুলবে। আমি এমন একজন নেতা চাই যে নতুন বাংলাদেশ দেখতে চায়। প্রশ্ন করে বসবেন, আপনার ত্যাগ দেখে কেন আপনাকে ভোট দিব? তাকে জিজ্ঞেস করবেন আপনি আমার এলাকার উন্নয়নমূলক কাজ করতে চান দেখে আমার কাছে ভোট চাচ্ছেন, আপনি বলেন তো আমার এলাকার কি কি সমস্যা আছে, আপনি এগুলো নিয়ে কি গবেষণা করছেন, আমার এলাকার কয়েকটা সমস্যার নাম বলেন। তাহলেই আমি বুঝবো যে আপনি কি আমার সেবা করতে চান এবং আপনাকে আমি ভোট দিব নাকি। ভোটের পার্ট গেল, এখন আসি, আমরা এমন একটি দেশ চাই যেখানে রাজনীতি হবে মার্জিত, সুশৃঙ্খল এবং শান্ত। আপনার কোনো সমস্যা হলে আপনার এলাকার ছাত্র নেতার কাছে যাওয়া বন্ধ করুন, আইনের সুব্যবস্থা নেন, দেখবেন ছাত্র নেতার হ্যাডম কমে গেছে। একজন ছাত্র নেতার দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আপনার আইনগত সমস্যা সমাধান করা তার দায়িত্ব না। আমরা জেনজিরা এমন একটা রাজনৈতিক পরিবেশ চাই যেইখানে আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থীরা আপনার এলাকার উন্নয়নমূলক কাজ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তা নিয়ে গবেষণা করবে এবং প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের উদ্দেশ্যে সেই সমস্যা নিয়ে সমস্যার সমাধানের একটি বক্তব্য রাখবে। এমপি প্রার্থী নিজে সংসদ নির্বাচনের আগে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবে এবং সমস্যা বের করবে এবং তার সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করবে এবং তারপর যে ভোট চাবে যে এই সমস্যার সমাধানের জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই যেখানে অমুক ভাই তমুক ভাই স্লোগান হবে না, স্লোগান হবে একটাই, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আন্দোলন করার অধিকার সবারই রয়েছে, তবে আমরা চাই আন্দোলন করার জন্য একটা জায়গা নির্ধারণ করা হোক যেখানে আপনারা আপনাদের দাবি জানাবেন, মেনে না নিলে পরে শাহবাগ দখল করুন, সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট স্থানে আপনাদের নির্দিষ্ট দাবি আগে জানান, সরকারকে সময় দিন, সময় অনুযায়ী সরকার মেনে না নিলে তারপর ঢাকা অচল করুন। ধরেই কেন ঢাকা অচল করতে হবে? সকল রাজনৈতিক দলের একটা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় জায়গা নির্ধারণ করা উচিত যেইখানে তারা তাদের ব্যক্তিগত সমাবেশ করবে, অন্যথায় ঢাকায় আপনাদের একদিন সমাবেশ থাকলে সম্পূর্ণ দিন সেই ঢাকা অচল। আমি বিএনপিকে দিয়ে উদাহরণ দিতে যাচ্ছি কারণ উদাহরণ নিজের প্রিয় দলকে দিয়ে দেওয়া উচিত, কিন্তু প্রত্যাশা এবং অনুরোধ সকল রাজনৈতিক দলের কাছে। বিএনপির প্রধানের উচিত একটা শৃঙ্খলা কমিটি গঠন করা এবং এর দায়িত্ব হবে দেশের তাদের নিজ দলের যত দুষ্ট লোক আছে তাদেরকে শায়েস্তা করা এবং এরই মাধ্যমে দেশের সাধারণ জনগণের মন জয় করে নেওয়া, আর তাদের ছাত্র সংগঠনের মুরব্বি বাদ দিয়ে ইয়ং নেতৃত্ব আনা। এতে করে নতুন নেতা গঠন হবে এবং জেনজিরা ছাত্রদল করতে উৎসাহিত হবে। দলে একই ছাত্র নেতাকে একই পোস্টে রিপোস্টিং করে বারবার না রাখার জন্য অনুরোধ। এর ফলে সেই নেতার মনে যদি দুর্নীতি করার ইচ্ছাও জাগে, সে দুর্নীতি করার জায়গা কিংবা সুযোগ পাবে না এবং রিপোস্টিং না করে নতুন নেতৃত্ব আনলে
নতুন করে নেতা গড়ার সুযোগ হবে এবং জেনজিরা উৎসাহিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে রাজনীতি করতে। আমি অন্য কোনো রাজনৈতিক দলকে উদাহরণ হিসেবে বেছে না নিয়ে বিএনপিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকে বিএনপিকে দেখে বড় হয়েছি। কিন্তু তার মানে এই না যে বিএনপি কোনো দোষ থাকলে আমি বলবো না। তবে হ্যাঁ, আপনি বিএনপির অবদানকে অস্বীকার করতে পারবেন না। আমার হোমটাউন চাঁদপুর, হাজীগঞ্জ, শাহরাস্তি অর্থাৎ আসন 5। আমি ছোটকাল থেকে না বুঝলেও দেখে এসেছি কিভাবে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। আমার বাবা দীর্ঘ 13 বছর আউট অফ ওয়ার্ল্ড ছিলেন বিকজ অফ তিনি প্রিভিয়াস টাইমে তার সব কিছু দিয়ে দিয়েছিলেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং শুধু তাই নয়, দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে চেয়ে। আমরা দুই ভাই ছোট ছিলাম, বাবা ঠিক মতো বাসা আসতে পারতো না, কোনোদিন আসতো তো কোনোদিন গেলে আসবে নাকি তা চিন্তায় থাকতাম। আমার মেজু জেঠু 17 বছর পার করে দিয়েছেন হাজীগঞ্জ, শাহরাস্তি ও চাঁদপুরের নেতাকর্মীদেরকে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে। আমার ভাই অর্থাৎ কাজিন তার 1 বছরের শিশু কন্যাকে, কোলের কন্যাকে রেখে জেল খেটেছেন শুধুমাত্র স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য। 2018 সালের নির্বাচনে 300 পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করে বাড়িতে আমি বাদে সকলকে গ্রেপ্তারের প্রচেষ্টা এবং জোরপূর্বক নির্বাচন আদায় করার সেই ইতিহাস আমি অন্তত ভুলি নাই। চাঁদপুরে একটা আন্দোলনে নেতাকর্মীরা মায়ের খেয়ে আসে আমাদের বাসায় ঢুকতো। হসপিটালে যাওয়ার মতো পরিবেশ ছিল না, ব্যথায় বাসায় কাতরাতো। আমি তখন ছোট্ট, আমার বয়স তখন 10 হবে কিংবা 12। চাঁদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ আবুল হোসেন এবং শহীদ লিমনকে প্রকাশ্যে আওয়ামী রূপী পুলিশরা গুলি করে হত্যা করেছিল এবং সাবেক ছাত্রনেতা এনাম গাজীকে কপালে প্রকাশ্যে গুলি করেছিল। ওই দিনের চাঁদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেন একটি ছোট্ট জুলাইয়ের গণ অভ্যুত্থান। ছাত্রদল যতবার মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছে, আমি আমার বিবিএ স্টাডি লাইফে এতবার ক্লাস করতে যাওয়া লাগে নাই। এমন কোনো নেতা নাই যে জেল খাটে নাই, এবং অনেকে তো পরিবার হারা হয়েছেন। 2018 সালের নির্বাচনে আমি নিজে দেখেছি এমন কোনো নেতা কর্মী নাই যে একদিন ঘরের বাইরে খেতে খামারে যে এই শীতকাল দিয়ে ঘুমায় নাই। নিজের পরনের জ্যাকেট দিয়ে দিয়েছি তাদের শীতে কাঁপুনি দেখে, চোখে পানি চলে আসার মতো দৃশ্য। আর ঘরে ঘুমাতে গেলে তো বুকে টিম টিম থাকে প্রতিদিন। এমন কোনো দিন নাই যে পুলিশের দৌড়ানি এবং বাসায় রেড দেওয়া হয় নাই কারো। যুদ্ধের সময় যেমন পাকিস্তানি হানাদার বাহিনীদের ভয়ে মানুষ তার আশ্রয়স্থল কিংবা অভিভাবকদের কাছে যে পালায় থাকার চেষ্টা করত, মানুষ সেভাবে আমাদের বাড়িতে এসে আশ্রয়স্থল নিয়েছিল। তারা এসে আমাদের বাড়িতে কোনো খাবার কিচ্ছু চায় না, খালি একটা সেফ জোন চেয়েছিল যে আমরা একটা রাত এখানে থাকতে চাই, বাসায় থাকতে পারি না। এইরকম একটা পরিস্থিতি ছিল বিএনপির মাঝে, যেটা সাধারণ জনগণের কাছে দেখা যাচ্ছিল না এবং খুবই সাধারণ লাগতেছিল। আন্দোলন সংগ্রামটা দেখা যাচ্ছিল না অ্যাকচুয়ালি। এভাবেই সংগ্রাম করেছিল বিএনপি। কিন্তু এসব কেন? নিঃস্বার্থে না, দেশকে রেন্ডিয়ার থেকে রক্ষা করার জন্য এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে ও দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। তবে আমি এই ত্যাগের ফলে বিএনপিকে দুধে ধোয়া তুলসী পাতা বলবো না। জায়গায় জায়গায় চাঁদাবাজি, হামলা, মামলা সবকিছুতে বিএনপির নাম আসলেও বিশ্বাস করেন গত 17 বছরের কাহিনী আমি এই 23 বছরের যুবক না জানলেও গত 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত এদেরকে কোথাও দেখা যায় নাই। এদেরকে বিএনপির নিবেদিত প্রাণ যারা, তারাই বলে যে হাইব্রিড নেতা। আপনারা এদেরকে চাপিয়ে রাখুন, দমন করুন, না হলে আপনাদের যে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি দল বিএনপি, সেইটার প্রতি মানুষের যে ভালোবাসা, জনপ্রিয়তা, সেটা তো কমে আসছেই, সেটা একদম শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির মূল জায়গায় যে সমস্যা, সেটা হচ্ছে জেনজিদের মনের মতো নেতাদের, 17 বছর সংগ্রাম করা নেতাদেরকে সরিয়ে 17 বছর আন্দোলন সংগ্রামে না থাকা নেতাদেরকে কোত্থেকে খুঁজে খুঁজে তুলে যাওয়া দলে আনতেছে।
যারা জেনজিদের হার্টবিটই বোঝে না। আপডেটেড রাজনৈতিক জমানায় আপনি ব্যাকডেটেড সেই রাজনৈতিক নেতাদের এনে দলে বসালে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। আপনাকে দলে সেই নেতাকেই রাখতে হবে যে তরুণ প্রজন্মকে নিয়ে এতদিন লড়াই করেছিল। আপনাকে আপনার দলের গত 10 বছর জেনজি কিংবা ইয়ংদের নিয়ে নেতৃত্ব দিয়ে আসা নেতাকে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করতে হবে। দাদার আমলে ত্যাগ স্বীকার করা নানার বয়স ছিল, যার ফেসবুক চালাইতে নাতির হেল্প লাগে তাকে আবার এনে দলে বসানো আপনাদের জন্য ক্ষতিকারক। কারণ দেখেন, সাইবার বুলিং এর সবচেয়ে বেশি শিকার হচ্ছেন আপনারা বিএনপি। কারণ আপনারা কোনো জেনজি থেকে পরামর্শ নিচ্ছেন না, কিংবা আপনাদের প্যানেলে কোনো জেনজিকে রাখতেছেন না যার থেকে পরামর্শ নিয়ে আপনারা বুঝবেন কিভাবে আমরা আধুনিক জামানার পোলাপানদের মন জয় করতে পারবো। আমি একজন নন পলিটিশিয়ান হয়েও যদি আপনাদের বিএনপি সোশ্যাল মিডিয়া সাইড হ্যান্ডেল করি, আপনাদের গুড ওয়ার্কগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেই জেনজিদের মাঝখানে আপনাদের জনপ্রিয়তা বাড়ায় ফেলতে পারবো। কারণ আপনাদের ফেসবুকে সবকিছু হয়, খালি আপনাদের গুড ওয়ার্কগুলা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার মতো কেউ নাই। তাই অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের অবকাঠামো গঠন করতে কিংবা জনপ্রিয়তা বাড়াতে আপনাদের যে দল বিএনপি এইটাকে সাইবার বুলিং ইনডাইরেক্টলি করে আপনাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে, তাই আপনাদের খারাপ দিকগুলো দেখাচ্ছে। কাজেই আপনারা একজন জেনজি ইমিডিয়েটলি নিয়োগ দেন যাতে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয়তা বাড়াতে পারে। কিন্তু বড় সমস্যা হচ্ছে কি, আপনাদের ছাত্র দলের প্রধানই তো জেনজি না। জেনজি তো দূরে থাকছে, তো ছাত্রই না। এইসব নিয়ে জেনজিরা হাসাহাসি করে এবং ছাত্র দলের সাথে জেনজিদের কানেকশন কমে যাচ্ছে। বিএনপির অতি শীঘ্রই একটা শৃঙ্খলা কমিটি গঠন করে এই জেনারেশনের মন জয় করে নিতে হবে। আমরা জেনজিরা আপনাদেরকে হেট করি না, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আপনারা কিভাবে আন্দোলন সংগ্রাম লড়াই করেছেন। জাতি একটা টাইমে ভালোবাসার দল বলতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বুঝতো, যখন কেউ আসলে আন্দোলন সংগ্রামে তেমন একটা সক্রিয়ভাবে ছিল না, প্রকাশ্যে ছিল না। কিন্তু নিজ দোষেই আজ জনপ্রিয়তা হারাচ্ছেন। বিএনপির নতুনমুখী কিছু নেতাকর্মী যারা 5 আগস্টের পর উঠে এসেছে, তাদের অপকর্মের জন্যই আজ মানুষ নির্বাচন চাচ্ছে না। না হলে মানুষও চায় দেশে একটা রাষ্ট্রীয় সরকার আসুক, দেশ রেন্ডিয়ার হাত থেকে বাঁচুক এবং দেশে আবারও নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। মানুষ তাদের ভোটাধিকার ফিরে চায়। কাজেই 5 আগস্টের পর উঠে আসা নতুন মুখী নেতাকর্মীদেরকে সামলান। দলটাকে একটু স্মার্ট করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনার দলের এমপি প্রার্থী ত্যাগ দেখে তো আমি তাকে ভোট দিব না। সে আমার জন্য কি করবে তাকে আপনার দায়িত্ব দিতে হবে, সে রিসার্চ করে আমার সামনে উপস্থাপন করতে হবে। এবং আমি যদি মনে করি যে এইটা আমার আসলেই প্রয়োজন, সে একজন যোগ্য নেতা এবং তাকে ভোট দিলে সে এই কাজ উন্নয়ন করবে, তখনই আমি আমার এলাকায় আপনার দল থেকে দাঁড়ানো সেই নেতাকে ভোট দিব। কাজেই একটা মিটিং করতে হবে আপনাদের, যেখানে নেতাকর্মীদেরকে আপনাদের বোঝাতে হবে আপনারা এলাকার মানুষের কাছে কাছে যান এবং তাদের চাহিদা সম্পর্কে ধারণা নেন, নোট করেন, যেগুলো আপনারা উপস্থাপন করবেন তাদেরই কাছে ইলেকশনের টাইমে। ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ভাই, ওনার সেই টার্ম কেউ কাউকে ছেড়ে যাবেন না, ইনক্লুডিং দিস, অমুক এই তমুক সেই, ওই অপরাধী সেই অপরাধী, ওই দল তৈ দল, সব কিছু বলছে। শুধু তিনি ভিপি হওয়ার পরে ছাত্রদের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য কি করবেন সেইটাই বলে নাই। আপনাদেরকে মনে রাখতে হবে 71-এর চেতনা খেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, আর 17 বছরের ত্যাগের চেতনা খাচ্ছে আপনাদেরকে। বিষয়টা শুনতে দুঃখজনক হলেও 100% সত্যি। তবে আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আবিদুল সাহেবের মতো নেতা আগামীতে বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রধান হওয়ার মতো যোগ্যতা রাখে।
ন্যায়ের পক্ষপাতী ও অন্যায়ের বিরুদ্ধে জিদ ও সাহস দুইটাই আবিদুল সাহেবের মতো নেতার মধ্যে রয়েছে, ইনক্লুডিং টকশোয়ের মধ্যে কথা বলার যোগ্যতা, যেটা নাউডেজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ স্টুডেন্ট পলিটিশিয়ান। ইভেন দো হি ইজ আ ভেরি এডুকেটেড পারসন, যার শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো এবং হি ইজ আ রানিং স্টুডেন্ট, এখন একজন সে রানিং ছাত্র নেতা, তার মতো মুখ আমরা ছাত্র সংগঠনের প্রধান হিসেবে দেখতে চাই। আমি বলতেছি না তাকেই দেখতে চাই, তার মতো মুখ আমরা ছাত্র সংগঠনের প্রধান হিসেবে দেখতে চাই, যার কারণে জেনজিরা উৎসাহিত হবে এবং ছাত্র রাজনীতি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন সেক্টর অর্থাৎ ছাত্র দলের সাথে কানেক্টেড হবে। সর্বশেষ আমরা বলতে চাই, জেনজিরা বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই এবং আগামীতে এমন একটি ইলেকশন চাই যেখানে ভোট হবে ইনডোরে, প্রকাশ্যে, এবং ভোট কেন্দ্রে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা লাইভ করতে পারবে এবং টিভি চ্যানেলে ভোট লাইভ দেখানো হবে। আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশ চাই যেখানে আপনি ঢাকার মহাসড়কের ইম্পর্টেন্ট পয়েন্টে রাস্তা ব্লক করে 3 ঘন্টা জ্যাম বাঁধিয়ে আপনি বক্তব্যতে বলবেন না যে আমরা জনগণের মন জয় করতে চাই। ইটস রিয়েলি ফানি, মানে হাস্যকর। আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে চাই যেখানে ছাত্ররা বা ইয়াং জেনারেশন অমুক ভাই তমুক ভাই বলে ক্যারিয়ার গঠন করার চিন্তা মাথা থেকে বাদ দিবে। ছাত্র রাজনীতি কিংবা অমুক ভাই তমুক ভাই করে রাজনীতি করা কোনো ক্যারিয়ার গঠন করার প্রসেস নয়, এইটা তাদের মাথায় ঢোকাতে হবে এবং এইটা শুধুমাত্র সম্ভব আগামীতে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তার পক্ষে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনৈতিক নেতা তার সন্তানকে তার নিজ এলাকার স্কুলে শিক্ষা গ্রহণ করতে পাঠাবেন, তার ওয়াইফ তার নিজ এলাকার বাজার থেকে বাজার করবেন এবং তিনি অসুস্থ হলে ওনার চিকিৎসা গ্রহণ করবে ওনারই এলাকার ইউনিয়নের হসপিটাল কিংবা ক্লিনিক থেকে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে প্রার্থী তার নিজ সংসদীয় এলাকায় গ্রামের সমস্যা নিয়ে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবে, যেইটা উনি ওনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দিবে। একজন সেবক হিসাবে ওনার দায়িত্ব শুধু সেবাই করা, উনি নিজে কখনো উন্নয়ন করতে পারবে না। নিজ এলাকার উন্নতি করতে চাওয়া একটা ভুল কথা, উনি সংসদে রিকোয়েস্ট করে সংসদে আইন পাস করতে পারবে, আপনাদের উনি জাস্ট একটা উসিল্লা হতে পারবে। আমাদের জেনজিদের এই প্রত্যাশা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের কাছে না, কোনো একটা দলের কাছে না, আমাদের এই প্রত্যাশা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে যারা আগামীতে বাংলাদেশের প্রধান হয়ে রাষ্ট্র চালাইতে চায়। প্রত্যেকের কাছে আমাদের জেনজিদের এই প্রত্যাশা এবং অনুরোধ, আপনারা আমাদের আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলের প্রধানদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেই বাংলাদেশের নেক্সট রাষ্ট্রনায়ক কিংবা রাজনৈতিক দলের প্রধান হতে চান, আপনারা যারা আমাকে কথা দিবেন যে আমার মনের মতো কিংবা আমাদের জেনজিদের মনের মতো বাংলাদেশ আপনারা গড়ে উপহার দিবেন, আমি কিংবা আমরা তাকেই ভোট দেব ইনশাআল্লাহ। সবাই হয়তো ভাবছেন কে এই ছেলে কিংবা তার ভাবা অথবা বলা দিয়ে কি আসে যায়। আমি এমারসন আলাভী একজন জেনজি এবং এই দেশের একজন নাগরিক। আমি 18+ এবং আমি আমার কিংবা আমাদের জেনজিদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই তা আপনাদের মাঝে তুলে ধরলাম কিংবা উপস্থাপন করলাম। আমি শুধুই মাত্র একজন সাধারণ ভোটার, এদেশের নাগরিক, এদেশের একজন জেনজি এবং এইবার আমি দিতে যাচ্ছি আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ। তবে আমরা জেনজি, আমরা মৃত্যুকে জয় করতে শিখে গিয়েছি, কাজে মাতৃভূমির প্রতি আমাদের ওয়াদা। আমরা বাংলাদেশে একটি শান্ত সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ চাইলেও
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসলে কিংবা কোনো দেশ যদি আমাদের দেশের দিকে চোখ রাঙায় তাহলে তাদের চোখ উপড়ে ফেলার জন্য নিজের জীবন দিতে 1 মিনিটও চিন্তা করব না, একটুও দ্বিধাবোধ করব না। চলো বাংলাদেশ। সর্বশেষ বলতে চাই, এই দেশকে পরিবর্তন করতে হলে ব্যক্তি বোঝা বন্ধ করতে হবে, পুরো জাতিকে পরিবর্তন হতে হবে। সরকার পরিবর্তনে দেশ পরিবর্তন হয় না, দেশ পরিবর্তন হয় একটি সচেতন জাতির মাধ্যমে। তাই দেশের বিষয়ে সচেতন হন। ধন্যবাদ। দাঁড়ান, আমি কিছু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণ করতে পছন্দ করি, কারণ বিদেশ ভ্রমণ করলে আসলে জ্ঞান অর্জন করা যায় এবং আপনি বিদেশে এক্সপ্লোর করলে জানতে পারবেন কিভাবে আপনার দেশটা ওইরকমভাবে উন্নয়ন করতে পারবেন। আমি চাচ্ছি কিংবা আমার ইচ্ছা হয়েছে রিসেন্টলি একটা রেভলিউশন অর্থাৎ গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দেশ শ্রীলঙ্কা ভ্রমণ করব এবং শ্রীলঙ্কা ভ্রমণ করে সেইখানে ছাত্র জনতা কিংবা সাধারণ জনগণকে প্রশ্ন করব এবং তাদের ইন্টারভিউ নেওয়ার ট্রাই করব যে কি তারা আসলে করেছিল, কিভাবে তাদের গণ অভ্যুত্থানের পরে তাদের দেশ আসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং তাদের করণীয় কি কি ছিল, তারা কিভাবে আজকে সাকসেসফুল এবং স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা তা দেখার ট্রাই করব এবং সম্ভব হলে ভিডিও করে আপনাদের মাঝখানে উপস্থাপন করার ট্রাই করব দ্য স্টোরি অফ দ্য রেভলিউশন অফ শ্রীলঙ্কা। ইনশাল্লাহ যদি আমি যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো, বাট বাকিটা দোয়া করবেন। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।